একবার কল্পনা করা যাক, ঘরে একটা মশা ঢুকেছে, আর সেই মশাকে মারার জন্য নিরেট সোনার তৈরি একটা গোলা ছুঁড়ে মারা হলো। হাস্যকর, তাই না? মানে মশা মারতে কামান দাগার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। একদম। মশা হয়তো মরল, কিন্তু যিনি গোলা ছুড়লেন তিনি তো আর্থিকভাবে প্রায় দেউলিয়া হয়ে গেলেন। শুনতে একদম আজগুবি মনে হলেও আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই বিশ্বমঞ্চে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। হ্যাঁ, আর আমাদের আজকের সোর্সগুলো ঠিক এই রূঢ় বাস্তবের দিকেই আঙুল তুলছে। মানে 1 শতাব্দীর স্থিতিশীলতা কিভাবে মাত্র কয়েক মাসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সেটাই বড় ব্যাপার। ঠিক। একাধিক সোর্স আর গবেষণাপত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা আজ জানার চেষ্টা করব কিভাবে অত্যন্ত সস্তা ড্রোন প্রযুক্তি কোটি কোটি ডলারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে মানে বলতে গেলে একেবারে অকার্যকর করে দিচ্ছে। আর এর অর্থনৈতিক প্রভাব বা যুদ্ধক্ষেত্রের কৌশলগত চ্যালেঞ্জগুলো আসলে অভাবনীয় একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। তো চলুন অসম যুদ্ধের অর্থনীতি বা ইকোনমিক্স অফ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের বিষয়টা একটু ভেঙে দেখি। সোর্সগুলোতে ইরানের তৈরি শাহেদ 136 বা এই ধরনের সুইসাইড ড্রোনের কথা বারবার উঠে এসছে। হ্যাঁ, যেগুলোর নির্মাণ খরচ বলা হচ্ছে মাত্র $35,000 বা তার কাছাকাছি। ভাবা যায় একটা প্রিমিয়াম স্মার্টফোন বা ধরুন সাধারণ একটা গাড়ির দামের সমান, অথচ এগুলো 1500 মাইল দূর পর্যন্ত উড়ে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এখানেই সবচেয়ে আকর্ষণীয় দিকটি লুকিয়ে আছে। একটা সস্তা ড্রোনকে ভূপাতিত করতে পেন্টাগনকে $2 থেকে $3 মিলিয়ন দামের SM-2 বা প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে। $3 মিলিয়ন, মানে $35,000 একটা ফাইবার গ্লাসের ড্রোন আটকাতে। হ্যাঁ, $20 থেকে $30 লাখ মিসাইল। সোর্সের ডেটা অনুযায়ী এপ্রিলে শুরু হওয়া সংঘাতে ড্রোনের পেছনেই $25 থেকে $35 বিলিয়ন খরচ করে ফেলেছে। 25 থেকে 35 বিলিয়ন, এটা তো বিশ্বের বহু দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। একদম। আর এই বিপুল ব্যয়ের সিংহভাগই গেছে ওই ইন্টারসেপ্টরগুলোর পেছনে। শিকারের চেয়ে শিকারীর অস্ত্রের দাম কয়েকশো গুণ বেশি হওয়ায় তা যুদ্ধের অর্থনীতিকেই পঙ্গু করে দিচ্ছে। মানে দীর্ঘমেয়াদে এটা কোনোভাবেই টেকসই নয়। একেবারেই না। বরং এতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের মজুদ খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। চাইলেই তো আর রাতারাতি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করা যায় না। বিষয়টা সত্যি ভাবিয়ে তোলার মতো। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এখানে পরাশক্তিগুলোর কাছে তো বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক রাডার সিস্টেম আছে। হ্যাঁ, থাকার কথা তো বটে। তাহলে এই সাধারণ প্লাস্টিক আর মেটালের তৈরি খেলনার মতো ড্রোনগুলোকে আকাশে ধ্বংস করা এত কঠিন কেন? রাডার কি এগুলো দেখতে পায় না? দেখতে পাওয়ার কথা, কিন্তু এখানেই আসে রাডার প্রযুক্তির একটা মৌলিক সীমাবদ্ধতা। এই ড্রোনগুলো ওড়ে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে। আচ্ছা। যায় সেজন্য অপারেটররা রাডারকে এমনভাবে প্রোগ্রাম করেন যেন তা খুব ছোট বস্তু ফিল্টার করে বাদ দিয়ে দেয়। মানে রাডার অনেক সময় এগুলোকে পাখি বা সাধারণ মেঘ ভেবে ইগনোর করে। ঠিক তাই। আর যদি রাডার অপারেটর ছোট বস্তুকে শনাক্ত করার জন্য সেন্সরের সংবেদনশীলতা বাড়িয়ে দেন, তখন স্ক্রিনে একসাথে হাজার হাজার বিন্দু জ্বলতে থাকে। অপারেটর বুঝতে পারেন না কোনটা ড্রোন আর কোনটা এক ঝাঁক পাখি। এটা তো অনেকটা ইন্টারনেট জগতে ডিডস অ্যাটাক বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিসের মতো শোনায়। একদম চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। একসাথে এত বেশি ফেক বা ছোটখাটো ডেটা পাঠিয়ে দেওয়া যাতে মূল সিস্টেম ওভারলোড হয়ে কাজ করা বন্ধ করে দেয়। তার মানে ড্রোনগুলো যে শুধু সস্তাই তা না, এগুলো আধুনিক রাডার সিস্টেমের একটা বড় দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। আর সোর্সে ওই যে ড্রোন সোয়ার্ম বা ঝাঁক বেঁধে আক্রমণের কথা বলা হয়েছে। হ্যাঁ, যখন একসাথে ডজনখানিক ড্রোন ধেয়ে আসে তখন রেডার সিস্টেম পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। ছোট ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি সবগুলোকে একসাথে ধ্বংস করাও প্রায় অসম্ভব। আর আক্রমণকারীদের হিসাব তো খুব সোজা। 2-1টি ড্রোনও যদি লক্ষ্যভেদ করতে পারে তবেই তাদের উদ্দেশ্য সফল। একদম। ডিফেন্সকে সফল হতে হলে 100 ভাগ নিখুঁত হতে হবে, কিন্তু আক্রমণকারীদের মাত্র 5 ভাগ নিখুঁত হলেই চলছে। এই কৌশলগত দুঃস্বপ্ন তো কেবল আকাশপথেই সীমাবদ্ধ নেই, তাই না? না, সাগরেও বিশাল ডেস্ট্রয়ার আর বিমানবাহী রণতরীগুলো এখন এই হুমকির মুখে। সাগরে তো আর মেঘ বা গাছের ডালপালার আড়াল নেই, সেখানে কেন এগুলোকে আটকানো যাচ্ছে না? সাগরে থাকে ঢেউ,
এই ওয়েভ ক্ল্যাটার বা ঢেউয়ের ওঠানামার কারণে পানির খুব কাছাকাছি দিয়ে উড়ে আসা ড্রোনগুলোকে রাডারে শনাক্ত করা ভীষণ কঠিন। ও আচ্ছা, আর পানির নিচ দিয়ে চালিত ড্রোনগুলো সেগুলো তো আধুনিক রাডার ব্যবস্থাকে পুরোপুরি পাশ কাটিয়ে যায়। সোর্সের তথ্য অনুযায়ী এই সস্তা ড্রোনগুলো সাগরে বিলিয়ন ডলারের রণতরীগুলোকে একরকম জিম্মি করে ফেলেছে। মানে বিলিয়ন ডলারের ঢাল এখন কয়েক হাজার ডলারের প্লাস্টিকের কাছে হার মানছে। আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখি, হ্যাঁ, ভূরাজনৈতিক সমীকরণটা কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। আমেরিকার নিরাপত্তা বলয়ে একরকম কাগজের বাঘে পরিণত হওয়ায় আরব শাসকরা এখন চরম বাস্তববাদী হয়ে উঠেছেন। তেলের বিনিময়ে নিরাপত্তার যে অলিখিত চুক্তিটা ছিল, সেটা এখন বড়সড় হুমকির মুখে। তারা একদিকে কাতারের আল উদাইদ ঘাঁটিতে 10,000 মার্কিন সেনা রেখে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক বজায় রাখছেন, আবার অন্যদিকে সুরক্ষার বিকল্প হিসাবে চীনের দিকে ঝুঁকছেন। একদম। সোর্স অনুযায়ী চীন এখন আরবে 300 বিলিয়ন ডলারের বিশাল বাণিজ্য নিয়ে হাজির হয়েছে। শুধু তো বাণিজ্য নয়, মানে সোর্সে তো দেখলাম বেইজিং সৌরবিদ্যুৎ আর ইলেকট্রিক গাড়ির বাজারও দখল করে নিচ্ছে। হ্যাঁ, বিওয়াইডি বা গিলির মতো চীনা গাড়ি এখন আরবের রাস্তায়। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসছে বিকল্প অর্থনীতি থেকে। ওই যে ব্রিক্স প্লাস আর ডিজিটাল মুদ্রার এমব্রিজ প্রকল্পের কথা বলা হয়েছে সোর্সে। ঠিক, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ব্যবহার করে তারা এমন একটা ব্যবস্থা দাঁড় করাচ্ছে যাতে সুইফটের মতো মধ্যস্থতাকারী পশ্চিমা ব্যাংক ছাড়াই সরাসরি লেনদেন করা যায়। মানে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব কমানোর একটা বিশাল চেষ্টা চলছে। হ্যাঁ, আর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ড্রোন প্রযুক্তির কারণে সনাতন অস্ত্রের বাজারের কি হবে? সোর্সে তো পাকিস্তানের ওই জেফ-17 থান্ডার যুদ্ধবিমানের চুক্তির কথা বলা হয়েছে। ঠিক ধরেছেন। সৌদি আরবের নীতিগত পরিবর্তনের কারণে পাকিস্তানের প্রায় $550 কোটি এই বিশাল অস্ত্র চুক্তি এখন ঝুঁকির মুখে। এর কারণটা তো খুব সহজেই অনুমেয়। যে কাজটা একটা $35,000 ড্রোন নিখুঁতভাবে করতে পারে, তার জন্য 50 বা 60 মিলিয়ন ডলার খরচ করে একটা যুদ্ধবিমান কেনার যৌক্তিকতা কি? একদমই তাই। ড্রোন প্রযুক্তির কারণে সনাতন অস্ত্রের বাজার যে বড় ধাক্কা খাচ্ছে, এটা তারই প্রমাণ। তবে যুক্তরাষ্ট্র তো এই রক্তক্ষরণ থামাতে কিছু একটা করার চেষ্টা করছে, তাই না? তারা তো এআই চালিত ইন্টারসেপ্টর ড্রোনের দিকে ঝুঁকছে দেখলাম। হ্যাঁ, মিরপ সার্ভেয়ারের মতো নতুন প্রজন্মের ড্রোন তৈরি করা হচ্ছে। এগুলোর কাজ হলো কোনো মানুষের নির্দেশ ছাড়াই আকাশে শত্রুর ড্রোন শনাক্ত করে ধ্বংস করা। মানে ড্রোন দিয়ে ড্রোন ঠেকানোর ব্যবস্থা। ঠিক। আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই ইন্টারসেপ্টর ড্রোনগুলোর দাম ইরানি ড্রোনের কাছাকাছি রাখতে, যাতে খরচের ওই বিশাল ব্যবধানটা কমানো যায়। $35,000 আক্রমণ ঠেকাতে যেন আর $20 লাখ মিসাইল ছুটতে না হয়। একদম। তবে এই প্রযুক্তির ব্যাপক প্রয়োগ এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। তাহলে এর চূড়ান্ত অর্থ কি দাঁড়াচ্ছে? তেলের বিনিময়ে নিরাপত্তার যে পুরনো চুক্তি ছিল, তা আজ মৃতপ্রায়। সস্তা প্রযুক্তি বিশ্ব পরাশক্তিগুলোর বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই প্রশ্নবিদ্ধ করেছে। সত্যি তাই। তবে আজকের এই সোর্সগুলো থেকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে যে বিষয়টা, মানে একটা নতুন চিন্তার খোরাক বলা যেতে পারে। সেটা কি? আমরা দেখলাম যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো $35,000 ড্রোনের কাছে হিমশিম খাচ্ছে। একবার ভেবে দেখা যাক, এই সহজলভ্য এবং সস্তা প্রযুক্তি যদি কোনো রাষ্ট্রহীন গোষ্ঠী বা ছোট বিদ্রোহী দলগুলোর হাতে ব্যাপকভাবে পৌঁছে যায়, মানে নন স্টেট অ্যাক্টার্সদের হাতে, হ্যাঁ, তখন আগামী দিনের যুদ্ধক্ষেত্রের চেহারা ঠিক কতটা ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটা সত্যিই শিউরে ওঠার মতো একটা চিন্তার বিষয়। আধুনিক প্রযুক্তি যেমন অনেক কিছু সহজ করেছে, তেমনি নিরাপত্তার সংজ্ঞাও নতুন করে লিখতে বাধ্য করছে। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।